মুর্শিদাবাদে অশান্তি এলাকা পরিদর্শনের পর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মহিলা কমিশনের। पश्चिम बंगाल की सरकार को तत्काल दृढ़ता के साथ कार्रवाई करने का मैं आग्रह करती हूँ। इन सभी महिलाओं की, वहाँ के लोगों की, बच्चों की जो सुरक्षा है, उस सुरक्षा का ध्यान रखना और सुरक्षा के साथ साथ सम्मान देना ये सरकार की न्यायिक जिम्मेदारी भी है कि वो अपने सभी लोगों को न्याय देने के लिए वो अपना काम करे। मैं पश्चिम बंगाल के महिला आयोग को भी सूचना करती हूँ कि आप उस क्षेत्र में जाइए, उन महिलाओं का दर्द समझ कर लीजिए, उनकी पीड़ा समझ कर लीजिए, उस मुद्दों को भटकाने की कोशिश न करें। अगर उनसे होता है तो वो उन सभी महिलाओं के बच्चों के साथ जाके खड़े रहे। इस विषय की कोई राजनीति नहीं होनी चाहिए। उन महिलाओं के साथ सरकार कितनी खड़ी रही है, कितने लोग उनको मिलने के लिए गए हैं, उनके सुरक्षा के लिए और उनके सम्मान के लिए क्या कदम उठाए गए हैं। वो लोग कब तक बाहर रहेंगे डर के मारे? डर के बिना अच्छा माहौल उनको कब मिलेगा? পাল্টা জাতীয় মহিলা কমিশনকে দলদাস বলে আক্রমণ তৃণমূল নেতা কুণাল ঘোষের। মহিলা কমিশন, জাতীয় মহিলা কমিশন যারা এসছেন তারা দলদাসের ভূমিকা পালন করছেন। তারা বাংলা ছাড়া কোথাও যান না। বাংলায় রাজনীতি করতে পাঠানো হয়, কারণ বাংলায় এসে বাংলার বদনাম করলে রাজ্যসভায় টিকিট দিয়ে তাদের প্রাইজ দেওয়া হয়। রেখা শর্মার ক্ষেত্রে আমরা এসব দেখেছি। যখন মণিপুরে হয়, যখন অন্য রাজ্যে হয়, উত্তরপ্রদেশে হয় নারী নির্যাতন, তখন যান না। এই নিয়ে কোনো রাজনীতি করে কুৎসা করে লাভ নেই। এই জাতীয় মহিলা কমিশন এরা পলিটিক্যাল অ্যাসাইনমেন্টে এসছে। এদের কাজ ওখানে যাও, মিথ্যা কথা সাজাও, সাদা কাগজে সই করাও, কুৎসা করো, তাহলে তোমাদের রেখা শর্মার মতো রাজ্যসভায় পাঠাবো, অমুক জায়গায় পাঠাবো, এই করতে এখানে এসছে। ওদের মালদা মুর্শিদাবাদ পরিদর্শনের পর রাজভবনে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা অশান্তির বর্তমান পরিস্থিতি থেকে মহিলাদের নিরাপত্তা নিয়ে কথা হয়েছে রাজ্যপালের সঙ্গে। সাক্ষাতের পর জানান জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। आज हमने गवर्नर साहब को 2 दिन का जो प्रवास हुआ है, जो अनुभव वहाँ पे हमने देखे हैं, हमने सुने हैं, उसके बारे में मैंने उनको सब कुछ अवगत किया है। और उनको मैंने ये भी कहा है कि पश्चिम बंगाल की सरकार ने महिलाओं के परिवारों की रक्षा के लिए बहुत सख्त कदम उठाने की जरूरत है ताकि उनको राहत मिले। उन्होंने ये कहा है कि सरकार ने ये जरूर करने चाहिए और महिलाओं की सुरक्षा, परिवारों की सुरक्षा हमारी प्राथमिकता होनी चाहिए। रिपोर्ट जैसे तैयार होती है तो उसके बाद उनके पास भी चली जाएगी। फिर से आएंगे यहाँ पे? जरूरत पड़ती है तो आना पड़ेगा। মুখ্যমন্ত্রীর শান্তির বার্তা, বিজেপি নেতাদের গলায় অস্ত্র হুঙ্কার, আর এই নিয়েই রাজনৈতিক হাওয়া গরম। মুর্শিদাবাদে অশান্তি নিয়ে তোলপাড়। এই পরিস্থিতিতে শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর। শনিবার এক খোলা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, আমার আবেদন, দয়া করে ধীর ও শান্ত থাকুন। পারস্পরিক অবিশ্বাসের বাতাবরণ এড়িয়ে চলতে হবে। সংখ্যাগুরু ও সংখ্যালঘু সম্প্রদায়কে পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে হবে। পরস্পরের ব্যাপারে সহমর্মী ও যত্নশীল হতে হবে। ওনার আন্ডারে কাজ করা পুলিশ হাইকোর্টে বলেছে যে পুলিশের কাছে ইন্টেলিজেন্স ইনপুট ছিল যে এই ধরনের ঘটনা ঘটবে, তারপরে পুলিশ কেন ব্যবস্থা নেয়নি, কেন এক্সট্রা ফোর্স সেখানে ডিপ্লয়মেন্ট করে, কেন ইন্টেলিজেন্স ইনপুট থাকা সত্ত্বেও আর র্যাব নামেনি, কেন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বিএসএফ নামানোর কথা বলেনি বা কেন্দ্রীয় বাহিনীর কথা বলেনি। বাংলাদেশ বর্ডার এলাকা মুর্শিদাবাদের হিন্দু সংখ্যালঘু গ্রামগুলিতে গ্রাম রক্ষী কমিটি করে প্রশিক্ষণ দিয়ে অস্ত্র লাইসেন্সের অস্ত্র তুলে দেওয়া উচিত। আত্মরক্ষার অধিকার সবার আছে। আগামী প্রজন্মকে বাঁচাতে চান, ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু ভালো হিন্দু বানান তার সাথে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। আক্রমণ হলে নিজের আত্মরক্ষার অধিকার তো আছে আমাদের। বাঁচতে তো হবে, আপনাকে পুলিশ আসা পর্যন্ত তো বাঁচতে হবে। হিন্দু বাড়িতে টিভি কিনছে, ফ্রিজ কিনছে, আর নতুন নতুন আসবাব কিনছে,
একটা হাতিয়ার নেই, বলে হাতিয়ার মধ্যে কি হবে? আমরা তো বলি যাওয়ার জন্য জন্মেছি, কিছু হলে পুলিশ পুলিশ পুলিশের ভয়ে তোমাদের মাথা, ভগবান তোমাদের মাথা। রাজ্য স্তরের নেতাদের অস্ত্র নিদান, একই সুর বিজেপির জেলার নেতাদের গলাতেও। আগামী দিন আমি সমগ্র জেলার শুধু হিন্দু নাগরিকদের উদ্দেশ্যে বলবো, আপনারা হাতে হাতে নিজেরা একটা করে যন্ত্র রাখবেন। যন্ত্র বলতে আপনারা যদি খারাপ ভাবতে পারেন, যন্ত্র বলতে নিজেদের আত্মরক্ষার জন্য মোটরসাইকেল যন্ত্র থাকে, পাখা থাকে গরমে হাওয়া খাওয়ার জন্য, এইসব যন্ত্র আছে। আমি তো একবারও বলিনি যে অস্ত্র রাখুন। 2026-এ আপনাদের আহ্বান করছি, আপনাদের সেই গণতন্ত্রের চাকুকে শান দিয়ে রাখুন। 2026-এ যখন বিধানসভা ভোট হবে সেই চাকু চালাবেন। গণতন্ত্রের চাকু হচ্ছে যেদিন ভোট হবে সেদিন এই যে গণতন্ত্রের চাকুকে শান দিয়ে যেন পদ্মফুল চিহ্নে ভোট দেয়, সেই জন্য জনগণকে আহ্বান করলাম। নিয়োগ দুর্নীতি এবং মুর্শিদাবাদে অশান্তির ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে বাঁকুড়ায় মিছিল করে বিজেপি। সেই মিছিলের পরে নেতারা সুর চড়ান। এদিকে শনিবার রাতে কলকাতার ভবানীপুরে মিছিল করে বিজেপির যুব মোর্চা। সেই মঞ্চ থেকে সুর চড়ান শুভেন্দু অধিকারী। পাকিস্তানের সীমান্তবর্তী কাশ্মীরের গ্রামগুলোতে 0 পয়েন্টে যদি ভারত সরকার আধা সামরিক বাহিনী গ্রাম রক্ষী কমিটি করে প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স বন্দুক তুলে দিতে পারে, তাহলে বাংলাদেশ বর্ডার এলাকা মুর্শিদাবাদের হিন্দু সংখ্যালঘু গ্রামগুলিতে তাদেরকেও গ্রাম রক্ষী কমিটি করে প্রশিক্ষণ দিয়ে অস্ত্র লাইসেন্সের অস্ত্র তুলে দেওয়া উচিত। আত্মরক্ষার অধিকার সবার আছে। দায়িত্বজ্ঞানহীন সস্তা চটকদারি মন্তব্য। ওয়াকফ বিল নিয়ে মানুষের ক্ষোভ ছিল, কর্মসূচি ছিল, তার মধ্যে সেইটাকে সুযোগ নিয়ে পরিকল্পিত একটা লার্জার কনস্পিরেসির অঙ্গ হিসেবে ঢুকে এই গন্ডগোলটা করে দিয়ে তারা চলে গেল। দুদিন আগে এক কথা বললেন, আজকে আবার অশান্তি ছড়াতে নেমেছেন যে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দেওয়া হোক কাশ্মীর সীমান্তের মতো। মশাই, আপনাদের সরকার পুলওয়ামা সামলাতে পারে না, তারা এসে আবার এখানে আগুন ছড়াতে দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা। নিউজ 18 বাংলা। আমরা দেখলাম শান্তির বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আস্থা ফিরতেই ঘরে ফিরছেন ঘরছাড়ারা। দেখুন সেই ছবি, মালদা থেকে ঘরে ফিরছেন ঘরছাড়ারা। অশান্তির জেরে বাড়ি ছেড়ে পার্লালপুর হাই স্কুলে আশ্রয় নিয়েছিলেন ধুলিয়ান মুর্শিদাবাদের বহু মানুষ। সেখান থেকেই রবিবার 55 পরিবারের 200-রও বেশি লোককে বাড়ি ফেরানোর ব্যবস্থা করল মালদা প্রশাসন। গতকাল বিকেলবেলা পর্যন্ত 215 জন আমাদের এখানে এই পার্লালপুর হাই স্কুলে আশ্রয় নিয়েছিল, তারা আজকে সবাই বেরিয়ে যাচ্ছে। আমাদের যেটা বলা ছিল যে কেউ যদি যেতে চায় তাকে একেবারে সিকিউরিটিটা সুনিশ্চিত করে যাতে পাঠাতে পারি, সেই জন্য আমরা পার্লালপুরে ঘাটে নৌকা রেডি রেখেছি, ওদেরকে একদম আমরা ধুলিয়ান ঘাট পর্যন্ত পৌঁছে দেব। আস্থা ফিরতেই ঘরে ফিরছেন মুর্শিদাবাদের মহিলারা। কিছুদিন আগেই বাড়ি দোকান ভাঙচুর, লুট, আগুন দেখেছেন গ্রাম। আতঙ্কে ঘর ছেড়ে পালিয়েছেন মালদায়। গ্রামে এখনো কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে। মালদা থেকে এবার ঘরে ফেরার পালা। এ রবিবার নদী পথে মুর্শিদাবাদের বিভিন্ন গ্রামের মহিলারা তারা ঘরে ফিরলেন। বাড়ি ফিরলেও চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। পরিবার পরিজনরা তারা তো রয়েছেন অপেক্ষায়। এখন ফিরছে কিছু কিছু লোক, আমরা তো চলে গেছিলাম, এলাম, আতঙ্কতা আছে। ফিরছে যারাই চলে গেছিল, আবার আসছে। কিছু কিছু লোক ছিল, যতক্ষণ না আমরা ক্যাম্প পাবো ততক্ষণ তো আমাদের ভেতর থেকে ভয়টা যাবে না। বাচ্চাগুলো তো বাড়ি আসতেই চায় না, কি করে আসবে? ওরা যে দৃশ্য দেখে গেছে। আমরা আজকে এলাম, সবাই প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা বাড়ির লোক, কেউ তো কে থাকবে সাহস করে বলেন তো আপনি? ফিরে তো আসতে হবে, কোথায় যাব? কার বাড়ি গিয়ে 10 দিন থাকবো? 10 দিন থাকতে দেবে, 15 দিন থাকতে, তার বেশি তো দিবে না। তারপর তো আমাদেরকে গ্রামে ফিরতেই হবে। 12 এপ্রিল জাফরাবাদে জোড়া খুনে আরো গ্রেফতার। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। চোপড়ায় আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দেয় ধৃত। এসটিএফ এর জালে খুনে অভিযুক্ত জিয়াউল।
আর এই নিয়ে জাফরাবাদে জোড়া খুনে এখনো পর্যন্ত গ্রেফতার 4 জন। 12 এপ্রিল জাফরাবাদ জোড়া খুনে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে ধৃত এক। এই পরিবারগুলো কি কতগুলো এসছে? 100 জনের উপরে আছে অ্যাজ অফ নাও। 12 তারিখে বিকেলের পরে আর কোনো অশান্তি এখনো পর্যন্ত 287 ছিল আর আরো 2জনকে অ্যারেস্ট করা হয়েছে গতকাল। একটা বললাম, আরেকজনকে অ্যারেস্ট করা হয়েছে। বাজারঘাট স্বাভাবিকভাবে খুলছে, আপনারা দেখছেন ট্রাফিক বেশ ট্রাফিক আছে টাউনে, লাইফ নর্মালি আপনি বলতে পারেন। রবিবার জাফরাবাদে নিহতদের বাড়িতে যায় তৃণমূলের প্রতিনিধি দল। 12 এপ্রিল জাফরাবাদে বাবা ছেলেকে কুপিয়ে খুন করা হয়। নিহত হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবারের সঙ্গে এদিন সাক্ষাৎ করেন তৃণমূলের প্রতিনিধিরা। দলে ছিলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান সহ অন্যান্যরা। আক্রান্তদের পাশে থাকার বার্তা। মুখ্যমন্ত্রী বলেছেন বা আরও সাধারণ মানুষের মুখ থেকেও শুনেছি আর কি, এটা প্রশাসনকে আমরাও তুলে ধরেছি, প্রশাসন বিষয়টা দেখছি। দেখুন, মানুষের মনের মধ্যে একটা এই সময় একটা যে তাদের মনের মধ্যে দুঃখ বা একটা ক্ষোভ যে আছে না, তার বসে ফলে এটা কথাটা এসছে আর কি। আদারওয়াইজ আমাদের যে রাজ্য সরকার প্রতিটি পরিবারের পাশে ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। নৃশংস সুদখোর, সুদের টাকা আদায় করতে গিয়ে নাবালকের গায়ে ফুটন্ত দুধ। অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার মালকিতা গ্রামের ঘটনা। এই গ্রামের বাসিন্দা উমাশঙ্কর সাউকে চড়া সুদের ঋণ দেন বর্ধমান উত্তরের 2 নম্বর মণ্ডলের প্রাক্তন সাধারণ সম্পাদক অমিত মাকড়। অভিযোগ, সুদের টাকা আদায় করতে উমাশঙ্করের দোকানে চড়াও হন বিজেপি নেতা। টাকা না পেয়ে দোকানে ব্যাপক ভাঙচুর করার অভিযোগ। দোকানে উমাশঙ্কর না থাকায় তাঁর নাবালক ছেলের গায়ে গরম দুধ ঢেলে দেওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। দগ্ধ অবস্থায় বর্ধমান মেডিকেলে ভর্তি নাবালক। ঘটনায় একজন গ্রেফতার হলেও পলাতক অভিযুক্ত বিজেপি নেতা অমিত মাকড়। 1,60,70,000 মতো নিয়েছিলাম। হিসাবটা ওর কাছেই আছে সব। আমার কাছে যেসব খাতাপত্র ছিল সব পুরে, ও আমার কাছে এখনো আনুমানিক 30-35 হাজার টাকা পাবে না। ওগুলো সুদ ফুদ নিয়ে আমার 3 লাখ 3.5 লাখ টাকা হয়ে গেছে। বলছে যে গুলি করে দেবো। আমার ছেলের গায়ে গরম দুধটা নিয়ে মাথায় ঢালতে গেছে, মাথাটা এমনি সরিয়ে নিয়েতে পুরো বডিটা একদম পুড়ে গেছে। দিয়ে ওই অমিত মাকড় এখন ইদানিং বিজেপি নেতা হয়েছে। যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত দুঃখজনক। যে কাজটা করেছে এটা পুরোটাই তদন্ত সাপেক্ষ, যে এটা ইচ্ছে করে করেছেন, অ্যাক্সিডেন্টাল ঘটনা। প্রশাসন যেন এটা আইনানুগ ব্যবস্থা নিক। যদি আইনে এটা দেখা যায় যে তিনি অপরাধী, তাহলে দল এর সঙ্গে কোনো রকম ভাবেই যুক্ত থাকেনি বা যুক্ত আজ অব্দি নেই। সুতরাং দলের তরফ থেকে কোনো রকম ভাবে কোনো সমর্থন অপরাধীকে করা হবে না। নেতার দাদাগিরিতে ঘর ছাড়া, নেতার চাপে নিজের বাড়ি থেকে ঘর ভাড়া নিয়ে থাকতে হচ্ছে বলে অভিযোগ। ইংরেজ বাজারের বাগবাড়ি এলাকার ঘটনা। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের। অসহায় পরিবার সুবিচার চেয়ে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে। যদিও অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করছে পঞ্চায়েত সদস্য। মেয়ে পালিয়ে বিয়ে করে নিয়েছে, আমার তো কোনো আপত্তি ছিল না। গ্রামবালাদের আপত্তি, মিটিং বসিয়ে ওরা মারপিট আমাদেরকে ঘরে ঢুকে নিয়ে করলো। তখন হসপিটালে ভর্তি হয়েছিলাম। কে করছে এইটা? তৃণমূলের মেম্বার আছে জয়ন্ত সরকার। বাড়ি যাব, বাড়িতে থাকবো, কতদিন আমরা এইভাবে থাকবো? প্রধানের কাছে সবার কাছে রিপোর্ট জানানো আছে। ভয়ের চোটে আমাকে বাড়ি ছাড়তে হলো। কি বারে বারে যাচ্ছি, বারে বার মারধর করছে। আমার ছেলেকে মারলো, আমার স্বামীকে মারলো, আমাদেরকে মারলো। মারার পরে আমরা ভয়ে কিন্তু বেরিয়ে গেলাম। ওদের ইচ্ছা আছে যে আমি এই ঘরটা ক্লাবে নিয়ে নিব, বাড়িটা লওয়ার জন্য। বলছে কি যে এটা বাড়ি কি তোর? এটা তো আমার বাড়ি। তালা মেরে দিয়েছে বাড়িতে। আমরা চাইছি যে আমি বাড়িতে থাকবো, আমি তার অন্যায় করিনি। বাড়ি দখল করার আমি কে? আমি জনপ্রতিনিধি, আমি একে বাড়ি দখল করার জন্য আমি না। এটা মিথ্যা অভিযোগ করেছে। এটা গ্রামের লোকজন যেটা ভালো বুঝেছে ওরা সেটাই মানে উচ্ছেদ করেছে। এই বাড়িতে মানে অসামাজিক যেটা হতো সে পাড়ার লোক দেখেছে দখলের, এটা পুরোপুরি মিথ্যে কথা। যেন পুলিশ ভালো করে তদন্ত করুক যে কি মিথ্যে আছে না সত্যি আছে, এটা ঠিক বেরিয়ে যাবে।
লোকেদের বাড়ি ঘর দখল করার যে মানসিকতা সেটা ছাড়ুন এবং আইনকে আইনের পথে যেতে দিন। তাদের কোনো যদি অবজেকশন থাকে এলাকার লোকের, তাহলে তারা থানায় যাক, পুলিশ সে কেস দেখবে। নিজেরা কেন আইন দখল করছেন, কি জন্য? এরপরে সাধারণ মানুষ যদি আইন হাতে নেয় তখন আপনারা কি করবেন?